বড় মেয়ে বলতেছে ওরা নানু বাড়ি যায়, মা আমি যাবো না। তাহলে আমি বলতেছি নানু বাড়ি নাই আম্মু, কি বলবা? এখনো মনে পড়ে? জি, এখনো আশায় আছেন? অনেক আশায় আছি, আল্লাহ যদি উসিলা যদি মিলাই দেয়। চোখ বন্ধ করে যখন মনোযোগ দিয়ে যখন যদি কখনো চিন্তা করি একটু একটু মনে পড়ে, তেমন কিছু মনে পড়ে না। আল্লাহ আপনাকে বাঁচায় রাখছে, তার মানে নিশ্চয়ই উদ্দেশ্য আছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আপন ঠিকানার রিপোর্টকাস্টে। নাম কি আপনার? জেসমিন। জেসমিন। জি 23 সালে আসছিলেন না? 13/11/2023 ওনার গল্পটি প্রচার হয়েছিল 495 নম্বর পর্ব বেসিক ভিডিও। আপনার বাবার নাম কি? মোহাম্মদ মুস্তফা। মোহাম্মদ মুস্তফা। মায়ের নাম? নূরজাহান বেগম। নূরজাহান বেগম। দেখেন ওনার এত তথ্য, ওনার ভাই বোনের সবগুলোর নাম মনে আছে, 7 জন। জি একজনের নাম কি? হাজেরা। জি বিয়ে হয়েছিল, ওনার 2টা বাচ্চা আছে। পরের জনের নাম সালমা, সালমা। জি তারপরের জনের নাম জেসমিন, জি তারপরের জন সুরমা, তারপরের জন সুমি, তারপরের জন তারেক। মিজান ব্র্যাকেটে কেন? আমরা দুইটা নাম দিয়ে আমরা ডাকতাম। আচ্ছা, আর 7 নাম্বার হচ্ছে সোনিয়া, সে সৎ বোন। এখানেই শেষ না, আরো আছে। চাচাতো বোনের নাম নয়ন। বাবারা 3 ভাই 2 বোন ছিল, বাবা সবচেয়ে বড় ছিল। ওনাদের বাড়ির পাশের নাম হচ্ছে মোল্লাবাড়ি। আচ্ছা, আপনার এত কিছু মনে আছে, নিজের গ্রামের নামটা মনে নাই? জি না, আমরা ছোট সময় হারাই গেছি। নিজের বাড়ির কোন জেলা এটা মনে নাই? এটা কোনো কথা? ওনাদের বাড়ির পাশের নাম, বাড়ির পাশে আছে হচ্ছে মোল্লাবাড়ি। এই যে হারাই যাওয়ার যে ঘটনা উনি বলেছিলেন আমাদের সেই বেসিক ভিডিওতে 495, চলুন ছোট্ট করে একটু দেখে আসি। আমার সবার বড় বোন যে আমার মায়ের সাথে ওই সন্ধ্যা প্রায় 7টার দিকে আমার মার সাথে কথা বলছে যে বিয়ান আপনার কি কোনো মেয়েকে দিবেন না আমার জন্য ঢাকায় যাওয়ার জন্য। তো ওনার সাথে একটা ছেলে ছিল, মানে উনি কে ছিল সেটা আমি বলতে পারি না। ওনার সাথে নাইটে যাব, নাইটের দিনে পরের দিনকে চলে আসবো। তো আমার আম্মুতে বলাতে আমি আবার লাফ দিয়ে উঠে বলছি আম্মু আমি যাব। তো আমার আম্মু বলছে না মা তোমার মাদ্রাসা আছে, তোমাকে দিব না। পরে মা বলছে ঠিক আছে, বাচ্চা যখন যেতে চাচ্ছে তাহলে রাতের জন্য, তো 1 রাতের জন্য সমস্যা নেই, আমি আবার আপনার সন্তান আপনাকে দিয়ে যাব। বলার পরে আমি আবার জেদ করছি আমি মাম্মুর সাথে যাবো। পরে আমার মা আমাকে নিয়ে আসছে, নিয়ে আসে নাইটের যে গাড়িতে উঠছে সেই গাড়ি থেকে নামার হয়নি সারা রাতের মধ্যে। এর মধ্যে ফজরের আজান দিছে, যেখানে আমাদের নামছে টিফিন টাইম দিছে, সবাই হোটেলে গেছে, আমাদের কাছে আমরা যাইনি। আমার মা ওই আমি আর আমার সাথে যে ছেলেটা ছিল ওটা আমরা আমাদের যে বাস ছিল সে বাসের পাশে বসে ছিলাম। পিছন থেকে হুট করে একটা বাস আমাদের উপরে উঠে গেছে। বাস? জি, বড় একটা বাস করে জন্য আসা পড়ছে। তখন আমি 4 চাকার হামাগুড়ি দিয়ে আমি দৌড় দিছি আমাদের বাসের দিক সাইডে। আর আমার মাও আর ছেলেটা স্পটে ডেড। ওখানে ব্রিডিং হইতে হয়তো অনেক মানে চিল্লাচিল্লি, কিন্তু কোনো মানুষ স্পটে আসে নাই। আমি ভয়ে অনেক আতঙ্কিত হয়ে কান্না করছিলাম ওখানে। পরে হাতের বাম সাইডে একটা মসজিদে দেখলাম ওই ছেলেটাকে নিয়ে গেল, নিয়ে গোসল করাইতেছে। আমি এতটুকু দেখছি, আমার পরে কি হয়েছে বলতে পারি না। আর আমার মাওকে স্পটের যে ট্রাফিক পুলিশ না কি বলে ওনাদেরকে নিয়ে একটা পিক আপে করে আমাকে নিয়ে একটা মেডিকেলে নিয়ে গেছে। মেডিকেলের পিছনে একটা রুমের মধ্যে দেখলাম 2টা মহিলা আর একটা পুরুষ, যে আমাকে কোলে নিয়ে খালি বলতেছে আম্মু তুমি কাঁদো না, আমরা তোমার মায়ের কাছে নিয়ে যাচ্ছি। তখন ওই যে পুরুষটা উনি আমাকে 2 হাত পাও চেপে রেখে একটা সিএনজিতে উঠাইছে। তার আমি বলছি আমি মায়ের কাছে যাব, তাহলে আন্টিকে নিয়ে যাব। ওই মা কথা বলছি ওনাকে নিয়ে যাব। তখন উনি বলছে উনি থাক, অসুস্থতা ট্রিটমেন্ট হচ্ছে, আপনি পরে এসে আপনার গার্ডিয়ানকে নিয়ে যান। মানে উনি আমাকে মিথ্যা কথা বলছিল। তা আমি ওনার কথা বিশ্বাস করছিলাম। উনি আবার কি করছে, আমার মিরপুর 1 নম্বর এতিমখানায় দিয়ে আসছে। তখন ওই আঙ্কেলরা ধরে আমি আবার কান্না করতেছি, আঙ্কেল আমাকে এখানে কোথায় রেখে যাচ্ছেন, আমি তো এখানে কিছু চিনি না, এদের তো আমার গ্রাম না। উনি কিছু বলেন, উনি আমাকে একটা মানে জোর করে ধমক দিয়ে উনি চলে গেল গেটের থেকে। এখন নতুন করে কিছু মনে পড়ছে? আগের ভিডিওতে যা বলছিলেন এরপর আর কিছু মনে পড়ছে? না স্যার, আর কিছু মনে পড়ে নাই। আপনার কি বাচ্চা হয়েছে? জি আমার বয়স কত? আমার বড় মেয়ের বয়স 6 বছর চলতেছে, আর ছোট মেয়ের বয়স 2 বছর। 2 বছর, তার মানে আমাদের এখান থেকে যাওয়ার পরে দ্বিতীয়টা। আপনার স্বামী কি করে? গার্মেন্টসে চাকরি করে। আচ্ছা, বাপ মায়ের কথা মনে পড়ে? হ্যাঁ। এখনো মনে পড়ে? জি। এখনো আশায় আছেন? হ্যাঁ অবশ্যই, অনেক আশা নিয়ে আসি। আমি তো আমার হাজবেন্ড তো সবসময় বলে দোয়া করি তুমি যেন পাওয়া যাও। বিশেষ করে যখন ঈদ আসে তখন আরো বেশি মনে পড়ে। সবাই দেশে যায়, আমারও মন এরকম যাই, আমার বাচ্চাদের নিয়ে যাই। আমার বাচ্চারা সেদিনকে বড় মেয়ে বলতেছে ওরা নানু বাড়ি যায়, মা আমি যাব না। তাহলে আমি বলছি নানু বাড়ি নাই আম্মু, কি বলবা? তাই ওর বাবা বলতেছে দেওয়া এখানে স্যারে ফোন দিয়েছিল আপনাদের এখান থেকে, তাই আমি আশা দিচ্ছি যদি আল্লাহ কখনো মিলাই দেয়। অনেক আশায় আছি, আল্লাহ যদি উসিলা যদি মিলাই দেয়। আমি ঘটনাটা আপনারা দেখেছেন, তারপর আমি আরেকবার একটু বলি। ওনার নাম জেসমিন, ওনার বয়স বর্তমান 20 থেকে 23, হারানোর বয়স ছিল আনুমানিক 3 থেকে 4। বড় বোন হাজেরা শাশুড়ির সাথে ঢাকায় এসেছিলাম, হাজেরার শাশুড়ির সাথে ঢাকায়। সাথে একজন ছেলে ছিল। যাওয়ার সময় পথে আমাদের বাসটি ফজরের সময় নাস্তা খাওয়ার জন্য থামে। আমরা 3 জন বাস থেকে নেমে বাসটির পাশে বসে মুড়ি খাচ্ছিলাম। হঠাৎ করে পেছন থেকে একটা বাস এসে আমাদের উপরে ওঠে। আমরা হামাগুড়ি দিয়ে 4 চাকার মাঝখান থেকে
বের হয়ে গিয়েছিলাম। ওই স্থানে ছেলেটা মারা যায় এবং পাশের মসজিদে তাকে দাফন দেওয়া হয়। কিছু র্যাব এসে আমার বোনের শাশুড়ি এবং আমাকে নিয়ে হাসপাতালে যায়। সেখানে একজন বড় ডাক্তার আমাকে মিরপুর 1 নম্বর এতিমখানাতে দিয়ে আসে। সেখানে 1 মাসের মতো থাকি। আপনার এই হাজেরার শাশুড়ি বেঁচে আছে? তা আমি বলতে পারবো না, ওখানে যখন অ্যাক্সিডেন্ট হয়েছিল ওনা তো খালি মুখটুক ছিল। তো যে মেডিকেলে নিয়ে গেছে ওই মেডিকেল থেকে আমাকে এতিমখানায় দিয়ে গেছে, তারপর ওনার বিষয়ে আমি আর বলতে পারবো না। আপনাকে তখন জিজ্ঞেস করেনি আপনার বাড়ি কোথায়? আপনি বোধহয় বলতে পারেন না। না, আমি বলতে পারি না, আমি খালি কান্না করতেছি এতটুকু বুঝি। ইস! আমি তো এখন ওটার বিষয়ে কিছু বলতে পারতাম না। সেখান থেকে ওকে 1 নম্বর এতিমখানা দেওয়া হয়, মিরপুর 1 নম্বরে। সেখানে 1 মাসের মতো থাকা হয়। এরপর থেকে ওকে স্থানান্তর করে কাশেরপুর কোনাবাড়ি এতিমখানা নিয়ে যায়। সেখান থেকে একজন মহিলা ওনাকে দত্তক নেয়। সেখানেই বড় হয়েছে। শারীরিক মানসিক অত্যাচার করে আমার ওপর। সেই সুযোগ পেয়ে আমি একদিন পালিয়ে যাই। এরপর একজন লোক আশ্রয় দেয়, তার স্ত্রী আমাকে নিয়ে ঘরে অনেক ঝামেলা করে। লোকটি আমাকে আগের জায়গায় রেখে আসে। এরপর আরেকটি লোক আমাকে আশ্রয় দেয়। পরবর্তীতে তিনিই আমাকে বিয়ে করেন। এই স্বামী। জি। একটা অ্যাক্সিডেন্টে ওর জীবনটা কি হয়ে গেছে। বাবা কি করতো? আমার বাবা ইলিশ মাছের ব্যবসা করতেন। তো পরিবার তো ভালোই ছিল তাইলে। হ্যাঁ, আমার বাবা ইলিশ মাছের ব্যবসা তো মাঝে মাঝে আমাকে কাঁধে নিয়ে যাইতো, আবার মাদ্রাসায় আগে দিয়ে যেত। ইলিশ মাছের ব্যবসা করতো না? নাম কি আপনার বাবার? বললাম মোস্তফা। মোহাম্মদ মোস্তফা। এই ইলিশ মাছের যারা ব্যবসা করেন একটু দেখেন না, মানে মাঝে মাঝে যখন নিয়ে যেত তখন দেখতাম ওই যে ইলিশ মাছে দেখা যায় নদীর থেকে উপরে আসতেছে, আর আবার বসে, আমার এতটুকু মনে আছে। এই মোল্লা বাড়িটা কোথায় আছে? ইলিশ মাছের ব্যবসা করে, খুবই কঠিন। তারপরেও আপনারা যদি একটু ইলিশ আমার মাছ মাদ্রাসার কাছে, মাদ্রাসার কাছে, হ্যাঁ, একটা মাদ্রাসার নামটা পুষ্করণী, মনে আছে? মাদ্রাসার সামনে একটা পুষ্করণীর সাথে মোল্লাবাড়ি। বাবার চেহারা মনে আছে? মায়ের চেহারা মনে আছে? চোখ বন্ধ করে যখন মনোযোগ দিয়ে যখন যদি কখনো চিন্তা করি একটু একটু মনে পড়ে, তেমন কিছু মনে পড়ে না। আল্লাহ আপনাকে বাঁচায় রাখছে, তার মানে নিশ্চয়ই উদ্দেশ্য আছে, নইলে অ্যাক্সিডেন্টে তো আপনিও মারা যেতে পারতেন। হ্যাঁ, অবশ্যই সবাই আমার জন্য দোয়া করবেন, আমার বাবা মা যেন আমি খুঁজে পাই। ইনশাল্লাহ, ইনশাল্লাহ। আমার 2টা বাচ্চা আছে, বাচ্চারা ওই দিক দিয়ে যান, সবাই বেড়াতে যায়, আমি পারি না যাইতে, আমি এখানেই থাকি। তো সবাই আমার জন্য বিনয় অনুরোধ করে বলছি, আমার জন্য দোয়া করবেন সবাই, আমি যেন পাই। চলেন আমরা সবাই মিলে একটু চেষ্টা করি। এই মানুষগুলোর মুখে হাসি ফোটানোর জন্য আমরা বিগত 5 বছর ধরে বিভিন্নভাবে কাজ করে চলেছি। আমরা ততটুকুই আগাতে পারবো যতটুকু আল্লাহ আমাদেরকে সামর্থ্য দেবেন। সুতরাং তার কাছে প্রার্থনা করেই আমরা শেষ করছি। আসসালামু আলাইকুম।